কেমন আছো সবাই? আবার নতুন ভ্রমণ, নতুন গন্তব্য। এবার চলেছি হুগলির চুঁচুড়াতে। মোটামুটি আমার শহর চাকদাহ থেকে ট্রেনে চড়ে প্রথমে যাব নৈহাটি, সেখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশন, তারপরে হাওড়া শাখায় যে কোনো একটি লোকালে ট্রেন ধরে নেমে পড়ব আমার গন্তব্য চুঁচুড়াতে। বন্ধুরা, চুঁচুড়া স্টেশন নেমেই স্টেশন চত্বর থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের পাশ থেকে বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। তারপর আরও উত্তর দিকে যেতেই চোখে পড়ল টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে দর কষাকষির পর দিলীপ মিত্র নামে এক বয়স্ক কাকার টোটো রিজার্ভ করে চললাম বিভিন্ন ভ্রমণের গন্তব্যে। বন্ধুরা, চুঁচুড়া হুগলি জেলায় অবস্থিত বহু প্রাচীন শহর ও জনপদ। এই শহরে একসময় রাজত্ব চালিয়ে গেছে ওলন্দাজ ও ডাচেরা। আসুন বন্ধুরা, চুঁচুড়ার ঐতিহাসিক কথা নিয়ে একটু আলোচনা করা যাক। হুগলি চুঁচুড়া, যার পূর্ব নাম ছিল চুঁচড়া বা হুগলি চুঁচুড়া নামে পরিচিত, হুগলি জেলায় একটি শহর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি বিভাগের জেলা সদর দপ্তর। এটি পশ্চিমবঙ্গের ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। এই রাজ্যের রাজধানী কলকাতা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত। এদেশে ওলন্দাজের আনাগোনা শুরু হয়েছিল সপ্তদশ শতাব্দীর একদম গোড়ার দিকে। ভারতের আগে তাদের ইন্দোনেশিয়ায় ছিল মশলার কারবার। ১৫৭৯ সালে পর্তুগিজরা উগলিম শহর প্রতিষ্ঠাতা করে, কিন্তু ভুরসুতের মহান রাজ্যের রূপে এই জেলায় হাজার হাজার বছরের ঐতিহ্য রয়েছে। শহরটি একটি বাণিজ্য বন্দর হিসাবে সমৃদ্ধ ছিল এবং কিছু ধর্মীয় স্থাপনা নির্মিতও হয়েছিল। এরকম একটি স্থাপনা হলো পর্তুগিজদের দ্বারা আনা মেরির মূর্তির প্রতি উৎসর্গকৃত একটি খ্রিস্টান গির্জা। পর্তুগিজদের বিতাড়িতর পর শহরটি বাংলায় রাজকীয় বন্দরে পরিণত করা হয় এবং সমস্ত সরকারি অফিস এবং রেকর্ড সেখানেই প্রতিষ্ঠিত হয়। ১৬৪০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলির একটি কারখানা স্থাপন করে, যা নিম্নবঙ্গের তাদের প্রথম বসতি ছিল। ১৬৫৬ সালে ডাচরা শহরে একটি কারখানাও স্থাপন করে। সেই সময় কলকাতা ছিল ডাচ বাংলার প্রধান বসতি, যারা এটি আফিম, লবণ, মশলা, তুলা এবং নীলের ডাচ অন্ত এদেশীয় বাণিজ্যের ভিত্তি হিসাবে ব্যবহার করত। তবে ১৬৮৫ সালে ইংরেজ এবং নায়েবের মধ্যে বিরোধ দেখা দেয়। শহরটি বোমাবর্ষণ করে পুড়িয়ে ফেলা হয়। ১৭৫৯ সালে চুঁচুড়ায় ডাচ গ্যারিসন চন্দননগরের দিকে অগ্রসর হওয়ার সময় কর্নেল ফোর্টের নেতৃত্বে একটি ব্রিটিশ বাহিনী আক্রমণ করে। চুঁচুড়ায় যুদ্ধ আধ ঘন্টা কম সময় স্থায়ী হয় এবং ডাচ আক্রমণকারীদের পরাজিত করে শেষ হয়। ১৭৯৫ সালে নেপোলিয়নের যুদ্ধের সময় এটি ব্রিটিশ গ্যারিসন বসতি দখল করে। ১৮১৪ সালে শান্তি হুগলিকে ডাচদের কাছে ফিরিয়ে দেয়। যাই হোক, ১৮২৫ সালে ডাচরা সুমাত্রায় ব্রিটিশ অধিকৃত সম্পত্তির বিনিময়ে ভারতে তাদের অনেক সম্পত্তি ব্রিটিশদের কাছে হস্তান্তর করে। চুঁচুড়া এবং হুগলির উভয় বাংলার নবজাগরণ এবং ভারতীয় স্বাধীনতার আন্দোলনের ভূমিকাও পালন করেছিল। বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা রচিত হয়েছিল, যিনি হুগলি কলেজিয়েট স্কুলে প্রাক্তন ছাত্র ছিলেন। নজরুল ইসলাম বিপ্লবী গানগুলো ঔপনিবেশ সরকারের কর্তৃত্ব হুগলি জেলা সংশোধনাগারে বন্দী থাকাকালীন লেখা হয়েছিল। বন্ধুরা, চুঁচুড়া শহরের ঐতিহাসিক কথা আলোচনা করতে করতে চলে এলাম গন্তব্যের প্রথম স্থানে। বিশেষ এক ঐতিহাসিক স্থান, লোকমুখে সবার কাছে সুপরিচিত হয়ে আসছে সাত সাহেবের বিবির কবর নামে।
বন্ধুরা, আমরা রয়েছে এক ঐতিহাসিক স্থানে। এই দেখতে পাচ্ছেন অষ্টভুজাকৃতির একটি সমাধি স্মৃতিসৌধ। তবে এটা সুষনা আন্না মারিয়ার সমাধিসৌধ, হুগলির চুঁচুড়ায় অবস্থিত। আসুন বন্ধুরা, জেনে নিই এই সমাধিসৌধের বিস্তারিত ঐতিহাসিক ঘটনা। নেদারল্যান্ডের তিয়েল নামে এক শহরে জন্ম হয় সুসন্নার। 1759 সালে 16ই অক্টোবর সুসন্না বিবাহ করেন ওলন্দাজ ব্যবসায়ী পিটার ব্রাউসকে। তাদের এক কন্যা সন্তান হয়, সুসন্না জ্যাকোবা, যাকে 1761 সালে 3রা জুন কলকাতা মিশনারি চার্চ ব্যাপটাইজ করা হয়েছিল বলে লন্ডন ইন্ডিয়ার হাউস নথি জানাচ্ছে। পরবর্তীকালে তাদের আরও এক পুত্র ও কন্যা সন্তান হয়, লুই অদ্রিয়ান দে ব্রাউস এবং মারিয়া আন্না দে ব্রাউস। পিটার ব্রাউস কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেন। 1764 সালে তিনি ওলন্দাজদের কাশিমবাজার কুটির দ্বিতীয় প্রধান হন। কিছুদিন পর তিনি চুঁচুড়ায় আসেন এবং চুঁচুড়ায় ওলন্দাজ কুঠির চিফ অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হন। 1783 খ্রিস্টাব্দে চুঁচুড়াতেই পিটারের মৃত্যু হয়। মৃত্যুর পর তাকে চুঁচুড়ায় ওলন্দাজ কবরখানায়, বর্তমান চুঁচুড়ায় ফুলপুকুর রোডে অবস্থিত, সমাধিস্থ করা হয়। আজও সেখানে তার সমাধি বর্তমান। এদিকে 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজরা বাংলার নবাব সিরাজদৌল্লাকে হারানোর পর বাংলায় শাসন ক্ষমতা চলে যেতে শুরু করে ইংরেজদের হাতে। এতে ওলন্দাজদের প্রভাব প্রতিবর্তী ক্রমশ কমতে শুরু করে। বিখ্যাত শৈব মন্দির ষণ্ঢেশ্বর তলা আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। ওলন্দাজ নগরী হিসাবে হুগলি তখনও বিখ্যাত হয়ে ওঠেনি। চুঁচুড়া তখনও বন জঙ্গলে ঘেরা বিখ্যাত এক পাড়াগাঁ মাত্র। সেই গ্রামের দক্ষিণ পূর্ব কোণে ভাগীরথীর কোলে ছিল এক মহা শ্মশান। এই শ্মশান সংলগ্ন অঞ্চলে বাস ছিল এক শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদারের। কথিত আছে, ষণ্ঢেশ্বর অর্থাৎ ষণ্ডরুরা, ঈশ্বর অর্থাৎ স্বয়ং শিব ঠাকুর দিগম্বর বাবুকে স্বপ্নাদেশ দেন যে আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। আগামী রথযাত্রার পরের শুভ তিথিতে জাল ফেলিয়া আমার মূর্তি উদ্ধার কর নীলমণি জেলের হাত দিয়ে। তারপর আমার যথারীতি নিত্য পূজার ব্যবস্থা কর। শৈব দিগম্বরবাবু স্বপ্নাদেশে অক্ষরে অক্ষরে পালন করলেন। উদ্ধার করা হয় ষণ্ঢেশ্বর শিবলিঙ্গ, ভৈরব বিগ্রহ নামে খ্যাত 7টি শিলা, একটি ত্রিশূল এবং পূজা পদ্ধতির বিবরণ লেখা একটি তামার পাত। এই ষণ্ঢেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় ভাগীরথীর তীরে শ্মশানের মাঝখানে। সেখানেই ব্রাহ্মণ দিগম্বর হালদার, নীলমণি তেওয়ার নামে এক জেলে, একজন কামারও রুইদাস মিলে ষণ্ঢেশ্বরে নিত্য পূজা শুরু করলেন। চুঁচুড়ায় গ্রাম্য দেবতা হিসাবে প্রতিষ্ঠাতা পেলেন ষণ্ঢেশ্বরজিও। দিগম্বর হালদার ষণ্ঢেশ্বরজিওর মূর্তিটি গঙ্গাবক্ষ থেকে উদ্ধার করে শ্মশানে মাঝখানে প্রতিষ্ঠা করার কিছুকাল পর সেটিকে ঘিরে তিনি একটি একচালা মাটির ঘর বানান। অনেককাল পরে ষণ্ঢেশ্বর জিওর প্রথম পাকা মন্দিরটি তৈরি করেন চুঁচুড়ার নিবাসী জনৈক সিদ্ধেশ্বর রায়চৌধুরী। সেই মন্দিরটি ছিল পশ্চিমমুখী, সমতল ছাদ বিশিষ্ট একটি সাধারণ দালান ঘর। জনৈক গৌরীকান্ত রায় কর্তৃত্ব নির্মিত ষণ্ঢেশ্বরের আরও একটি মন্দিরের কথাও কোনো কোনো জায়গায় লেখা পাওয়া যায়। সম্ভবত সিদ্ধেশ্বর রায় চৌধুরী নির্মিত মন্দিরটি পরবর্তীকালে গৌরীকান্ত রায় সংস্কার করেছিলেন। পরবর্তীকালে সেই মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দার লোকজন। প্রতিষ্ঠাতা হয় ষণ্ঢেশ্বরজিওর মন্দির সংস্কার সমিতি। তৎকালীন চুঁচুড়ায় প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মুরারীমোহন মুখোপাধ্যায় সেই সমিতির হন সভাপতি। শুরু হয় মন্দির নির্মাণের কাজ, তার সঙ্গে দান সংগ্রহ। বন্ধুরা, এবার চলে আসলাম হুগলি কলেজিয়েট স্কুলে। হুগলি কলেজ নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানটি নাম 2-1বার পরিবর্তন হয়েছিল। হুগলি কলেজ হওয়ার আগে বিদ্যালয়টি হুগলি কলেজিয়েট স্কুল নামে পরিচিত হয়।
বিদ্যালয়ের অবস্থানও পরিবর্তন হয়েছিল। বিদ্যালয়ের 4টি ভবন আছে, সেগুলি হলো মহসিন ভবন, বিদ্যাসাগর ভবন, বঙ্কিমচন্দ্র ভবন এবং প্রফুল্লচন্দ্র ভবন। গরমে ছুটি থাকার জন্য এই স্কুলের ভিতরে ঢুকতে পারলাম না, তবে স্কুলের পিছনে একটি সুন্দর বটতলার নিচে বসার জায়গা আছে, গঙ্গার পার ঘেঁষে। হাওয়া হচ্ছে অসাধারণ। ফুরফুরে হাওয়ায় মনটা বেশ দারুণ লাগছিল। পাশেই আরও একটি সাইডে দেখলাম ছোট্ট পার্কের আকৃতি বসার জায়গা। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। স্কুলের পিছনে এত সুন্দর একটি জায়গা, তা না আসলে জানতে পারতাম না। বন্ধুরা, কলেজিয়েট স্কুল দেখার পর কিছু দূরে আসতেই একপাশে দেখলাম বালিকা বাণী মন্দির। সম্ভবত এটা গার্লস স্কুল হবে। তারপর সেখান থেকে সামনের দিকে এগিয়ে চললাম। এরপরে আসলাম করুণাময়ী মাতার মন্দিরে। অন্যান্য মন্দিরগুলির মধ্যে জাগ্রত মন্দির করুণাময়ী মাতার মন্দির। প্রতিদিন নিত্য পূজার সাথে সাথে শনির মঙ্গলবারে বিশেষ পূজা হয় এবং বিশেষ তিথি এবং অমাবস্যাতে চলে বিশেষ পুজো। তাছাড়া বাৎসরিক পূজাও আছে এই মন্দিরে। বন্ধুরা, এবার চলেছি অন্য আরেকটি জায়গায়। চলার পথে রাস্তায় একটি মোড় আসলো। সেই মোড়ের মাথায় একটি কালী মন্দির দেখলাম। ছোট্ট তবে খুবই সুন্দর কারুকার্য। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম আর্মেনিয়াম চার্চে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। তবে প্রায় সারা বছর এর প্রবেশদ্বার বন্ধ থাকে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে খোলা হয়, তখন সবার প্রবেশ অধিকার মেলে। তবে ভিতরে যারা ছিলেন তারা খুব একটা বাইরে বেরোন না। আমরা চার্চের পাশ থেকে ঘুরতে লাগলাম। বড় বড় উঁচু পাঁচিল, তাই ভিতরে কি কি আছে দেখার জন্য খুবই আগ্রহ ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। অন্য একটি পাশে আসতেই এক রাস্তার ধারে চার্চের চূড়া দেখতে পেলাম। 1825 সালে স্থাপিত এই চার্চটি। আগে চুঁচুড়ায় আরও 2টি চার্চ ছিল। আর্মেনিয়ান চার্চ অফ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট, স্থাপিত 1695, এবং ঘণ্টাখানেক ওলন্দাজ চার্চ। যদিও এর বেশ কিছুকাল আগেই হুগলির ইংরেজরা যখন তাদের প্রথম কুঠি নির্মাণ করেন, তখন সেখানে 1679 সালে একটি ছোট চ্যাপেলের অস্তিত্ব ছিল বলে জানা যায়। সেই চ্যাপেলিন ছিলেন রেভারেন্ড জন ইভেন্টস। 1682 সালে উইলিয়াম হেডেজ হুগলির কুঠি পরিদর্শনে এলে রেভারেন্ড ইভারসেন্স সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তারা একত্রে ঢাকা এবং বালাসের কুঠি পরিদর্শনে যান। কিন্তু এর কিছুকাল পরেই 1685 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বাহিনী সঙ্গে হুগলির ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজরা কুঠির প্রধান জোব চার্নক সহ চুঁচুড়াস্থিত বাকি ইংরেজরা হুগলি কুঠি পরিত্যাগ করে সুতানাটিতে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশদের পরিত্যক্ত হুগলিতে এরপর ওলন্দাজরা তাদের কুঠি নির্মাণ করেন। বন্ধুরা, আর্মেনিয়াম চার্চ দেখে এবার আমরা চলে আসলাম রাস্তার 4টি মাথা যেখানে যুক্ত হয়েছে সেই বিখ্যাত ঐতিহাসিক ঘড়ির মোড়ে। চুঁচুড়া শহরের কেন্দ্রস্থলে 4 মাথার মোড়ে রয়েছে এড ওয়ারিয়ান ক্লক টাওয়ার, যার স্থানীয় নাম ঘড়ির মোড়। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন এই স্তম্ভ ঘড়িটি ব্রিটিশরা ইংল্যান্ডের রাজা সপ্তম এড ওয়ার্ডের স্মৃতিতে ইংল্যান্ড থেকে নিয়ে আসে। চুঁচুড়ায়
প্রতিষ্ঠাতা করেন। রাজা সপ্তম এডওয়ার্ড বা অ্যালবার্ট এডওয়ার্ড ছিলেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র, যিনি রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1902 খ্রিস্টাব্দে 9ই আগস্ট ব্রিটেন ও ভারতবর্ষের শাসনকর্তা হিসাবে অভিষিক্ত ছিলেন। যদিও মাত্র 9 বছর রাজত্ব করার পর 1910 সালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটে। তারই স্মৃতিতে 1914 সালে এই সুসজ্জিত স্তম্ভ ঘড়িটি চুঁচুড়ায় চার্চের সামনের 4 মাথার মোড়ে প্রতিষ্ঠিত করা হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি জোড়াঘাটে। তবে এটা চন্দননগর জোড়াঘাট না, এটা চুঁচুড়া জোড়াঘাট। সামনে প্রবাহিত মা গঙ্গা। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম চুঁচুড়া জোড়াঘাটে। বহু ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন যেন সর্বদা মাথা উঁচু করে থাকে এই ঘাট। দেখবার মতো সেরকম একটা কিছুই নেই, তবে বন্দে মাতরমের ওই ঘরটিতে কিছু পুরানো চিত্র ও লেখা দেখতে পাওয়া যায়। তবে ইতিহাসের ছোঁয়া যেন পরতে পরতে রয়েছে। 1632 খ্রিস্টাব্দ পর্যন্ত হুগলি শহর ছিল পর্তুগিজদের অধীনে। মুঘল বাহিনী পর্তুগিজদের যুদ্ধে পরাজিত করে হুগলি দখল করার পর হুগলিতেই ফৌজদারি প্রথা চালু করে। 1668 থেকে 1672 সাল পর্যন্ত হুগলির ফৌজদার ছিলেন জনৈক মালিক কাশেম। চুঁচুড়ায় মল্লিক কাশিম হাট আজও এই মালিক কাশেমের স্মৃতি বহন করে চলেছে। জলপথ থেকে আসা ফিরিঙ্গি জলদস্যুদের উপর নজরদারির জন্য তিনি হুগলি শহরের পূর্ব সীমানায় গঙ্গা তীরে একটি বিশাল দুর্গ প্রাসাদ নির্মাণ করেন। গঙ্গার পার বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই দুর্গ প্রাসাদটি ছিল অংশ হিসাবে দুটি গঙ্গার ঘাট ছিল, একটি তার পরিবারের ব্যবহারের জন্য, অন্য সর্বসাধারণের জন্য। এই জোড়াস্থানের ঘাট থেকেই পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় জোড়াঘাট। মালিক কাশেমের মৃত্যুর পর প্রাসাদটি মালিকানা বদল হয়। বাড়িটির নতুন মালিক হয় এক স্বতন্ত্র মুসলিম ভদ্রলোক, হাজি বাবা বিন হাজি গোলাম হোসেন কাজারেনি। 1876 সালে 20 মার্চ বঙ্কিমচন্দ্র হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদ যোগদান করেন। নৈহাটির কাঁঠালপাড়া গ্রামের বাড়ি থেকে নৌকায় ভাগীরথী পার করে হুগলির 1 ঘন্টার পথ প্রায়। সেখান থেকে কিছুদিন যাতায়াত করার পর তিনি নৈহাটির পাট চুকিয়ে সপরিবারে হুগলিতে চলে আসেন। হুগলিতে এসে তিনি মালিক কাশেমের প্রাসাদের উত্তর দিকে একটি অংশ হাজিবাবার থেকে ভাড়া হিসাবে বসবাস শুরু করেন। তারপর ঘটে গেছে নানান ঘটনা। প্রায় 20 বছর পর তিনি হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে জোড়াঘাটের বাড়িতে থাকা শুরু করেন। ইতিমধ্যে তিনি সাহিত্যিক হিসাবে খ্যাতির মধ্যগগনে পৌঁছিয়েছেন। তার বঙ্গদর্শন পত্রিকার প্রত্যেক শিক্ষক সাহিত্যপ্রেমী বাঙালির অন্দরমহলে নিজের স্থান করে নিয়েছে। যদিও দীনবন্ধু মিত্রের আকস্মিক মৃত্যুর কারণে বঙ্গদর্শনে একটি সাময়িককালে স্থগিতের সৃষ্টি হয়। এরপর বঙ্কিম হুগলিতে চলে আসেন। তবে বঙ্গদর্শন সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও বঙ্কিমের সাহিত্যচর্চা ভাটা পড়েনি কখনোই। সেকালের বহু নামকরা কবি, সাহিত্যিক, প্রবন্ধকার ও পণ্ডিত ব্যক্তিরা নিয়মিত তার হুগলিতে বাড়িতে আসতেন এবং তার জোড়াঘাটের বৈঠকখানায় ঘরের সাহিত্যচর্চা, আলোচনা ও তর্ক বিতর্কর আসর জমে উঠত। সাহিত্যিক চন্দ্রনাথ বসুর স্মৃতিচরণ উঠে এসেছে তার এক খণ্ডচিত্রে। তার দিন কতক পরে বঙ্কিমবাবু হুগলিতে বাসা করেন। 2টি বাড়ি ভাড়া করেছিলেন। জোড়াঘাটের ঠিক দক্ষিণে 2খানা বাড়ির পরপর একটি বাড়ি তাহার অন্দর ছিল। অন্দরবাটির পূর্বাংশে চাতালটি স্তম্ভপরি নির্মিত। উহার নিচ দিয়ে গঙ্গা স্রোত প্রবাহিত হইত। এ চাতালের দাঁড়াইয়া বঙ্কিমবাবু একদিন বলেছিলেন, সন্ধ্যার পর আমরা এখানে বসিয়া থাকি। বৈঠকখানা বাড়িতে 3টি ঘর ছিল। মাঝের ঘরটি সর্বাপেক্ষায় বড়। সেই ঘরে গঙ্গার দিক থেকে একটি পার্শ্বে একখানি ইজি চেয়ারে বসতেন এবং গঙ্গা দর্শন করতেন। বন্ধুরা, বন্দে মাতরম ভবনের সামনে আরও একটি মহান মানুষের বাড়ি, তিনি কালিকানন্দ অবধূত। সংসার থেকে পালাতে গিয়ে অবধূত যেন বিশ্ব সংসারের বাসিন্দা হয়ে গেলেন।
চুঁচুড়া জোড়াঘাটে বন্দে মাতরম ভবনের একেবারে সম্মুখভাবে এই মহান খনাজন্মা কালিকানন্দ অবধূতের বাসভবন। তিনি একাধারে ভবঘুরে সন্ন্যাসী ও তান্ত্রিক, আবার লেখকও বটে। কালিকানন্দ অবধূতকে যে কোনো একটি পরিচিতির গণ্ডিতে বাধা কঠিন। বাঙালির অ্যাডভেঞ্চারের আদিপুরুষ এই অবধূত। কঠিন বর্ষায় পদ্মা, সে যেন ভয়ানক উত্তাল। ওই সময় নদী পেরানো মানে নিশ্চিত মৃত্যুকে ছুঁয়ে আসা। এদিকে অন্য পথও নেই, পেছনে পুলিশ। তাদের হাতে ধরা পড়ার থেকে মৃত্যুর চেয়েও খারাপ। অগত্যা জলে ঝাঁপ দিলেন দুলালচন্দ্র মুখোপাধ্যায়। পার থেকে ক্রমাগত ফায়ার করতে লাগলো ব্রিটিশ পুলিশ, কিন্তু নাগাল পাওয়া গেল না। কিছুদিন তল্লাশি চালিয়ে পুলিশও রণে ভঙ্গ দিল। ধরে নেওয়া হলো তিনি মৃত, অথচ কোনো দেহ পাওয়া যায়নি। সে সময় বাংলাদেশে যে বন্ধুর আশ্রয়ে তিনি ছিলেন, সেই বৃন্দাবন চন্দ্র দাস রটিয়ে দিলেন দুলালচন্দ্রের মৃত্যু হয়েছে। তার পরিবারও সকলেই ধরে নেন তিনি মৃত। এরপর ঘটনা প্রায় 22 বছর এগিয়ে যাচ্ছে, যখন পরিবারের লোকেরা লালচন্দ্রের খোঁজ পেলেন, তখন তিনি কালিকানন্দ অবধূত। মাঝের 2 দশক কেটে গিয়েছে। মানুষটি জীবনের অনেকটাই অ্যাডভেঞ্চারের নেশায় কেটেছে। যে মানুষটা ছোটবেলায় কেমন ছিল তা বড় একটা জানা যায় না। তার সন্ন্যাস পর্বকে হয়তো অনেকেই অ্যাডভেঞ্চার বলতে চাইবেন না, কিন্তু যে লোকটা দুর্গমগিরি, কান্তার, মরু কিছুতেই ভয় পাননি, তাকে অ্যাডভেঞ্চার না বলার কারণ নেই। অবধূত লেখাতেই তা ফুটে ওঠে। মর্তিত হিংলাজ ও ধারণপুরের ঘাট কিংবা নীলকণ্ঠ হিমালয়, এর একটা অধ্যায় হাড়হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম ডাচেদের কবরস্থানে। ঠিক দুপুরবেলাতে যে সময় ঢুকেছিলাম, এই স্থানে একেবারেই ফাঁকা। একটু গা চমচম করতে লাগলো, তবে একটু সাহস করে এগিয়ে ভিডিও করতে করতে ভয়ের কথা আর মনেই নেই। সপ্তদশ শতকের গোড়ার দিকে ওলন্দাজ ঘাঁটি তৈরি হয় চুঁচুড়ায়। সেই সময় ডাচ বণিকেরা মূলত আফিম, নুন, মসলিনার মশলার ব্যবসা করতেন এখানে। ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে যাওয়ার আগে 1615 থেকে 1825 সাল পর্যন্ত চুঁচুড়া ছিল ডাচেদের উপনিবেশ। এর মধ্যেই কোনো এক সময়েই গড়ে উঠেছিল এই কবরখানাটি। তৎকালীন গভর্নর তিল্লেফাট এটি স্থাপন করেন। মোটামুটি 45টা কবর এখনও দেখতে পাওয়া যায় এখানে। 18-19 শতকের চুঁচুড়া ওলন্দাজের প্রশাসক থেকে শুরু করে তৎকালীনের বেশ কয়েকজন নামজাদা মানুষকে গড় দেওয়া আছে এখানে। কবরগুলোর মধ্যে কিছু সমাধিস্থ যথেষ্ট বড়সড়, তার সাথে মসোলিয়ান ওবেলিক্স বসানো কবরও আছে। এর পাশাপাশি একেবারে সাধারণ মানের ছোট সমাধি ফলক দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমরা রয়েছি চুঁচুড়া ডাচ সিমেন্ট্রিতে। চারিদিকে দেখো শুধু সেই সময়কার কবর আর কবর, বিশাল এরিয়া জুড়ে কবর। একটি কবর এক এক রকম উচ্চতা, কোনোটা স্বল্প উচ্চতা, কোনোটা মাঝের উচ্চতা, কোনোটা মাটির সঙ্গে প্রায় সামঞ্জস্য করা, কোনোটা বিশাল বিশাল উঁচু। এক একটা সাইজ এক এক রকম। বন্ধুরা, এই দেখো পাথরের হলফে কিছু লেখা ছিল, এখন হয়তো বোঝা যাচ্ছে না, তবে এক একটি কবর এক একভাবে সজ্জিত, বিভিন্ন ডিজাইন, কারোর সাথে কারোর কোনো সেরকম একটা মিল পাওয়া যাবে না। উল্লেখযোগ্য সমাধিগুলির মধ্যে একটি হলো লুকাস জুয়েলাস জুদানদের। লুকাস ছিলেন তৎকালীন ফরাসি নৌবাহিনীর সেনাপতি। রয়েছে ভারতের নারী শিক্ষার গুরুত্বপূর্ণ প্রচারক রবার্ট মেয়ের সমাধি। তবে বন্ধুরা, সমাধি ক্ষেত্রের মধ্যে দিয়ে কবরগুলিতে ঘিরে
হাঁটার জন্য রয়েছে আঁকাবাঁকা সরু পথ। কাছ থেকে খতিয়ে দেখার জন্য অবশ্যই ঘাসে নেমে হাঁটতে হবে দর্শনার্থীদের। ভিতরে এখনও বিভিন্ন সংস্কারের কাজ চলছে।